স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. বাংলাদেশের অর্থের হিসাব জানতে সুইস ব্যাংকের সাথে এখনও সমঝোতা স্বাক্ষরিত হয়নি। 2 মাস আগে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে চিঠি দিলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি এখনো। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সুইস ব্যাংকে বাংলাদেশে থাকা টাকা ফেরত নিয়ে আসা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস শামী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সুইস ব্যাংকগুলোই বিভিন্ন দেশের গ্রাহকদের গচ্ছিত অর্থের পরিমাণ নিয়ে 2 মাস আগে প্রতিবেদন প্রকাশ করে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবি। প্রতিবেদনে জানানো হয়, আগের বছরের চেয়ে 62 ভাগ বেড়ে গেল বছর বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় 3000 কোটি টাকারও বেশি জমা হয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। এগমন গ্রুপের সদস্য হলেও সুইস ব্যাংকগুলোর সাথে এমওইউ না থাকায় সেসব ব্যাংকের কোনো তথ্য নিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে 2 মাস আগে চিঠি দেওয়া হলেও কবে জবাব মিলবে সে বিষয়ে নিশ্চিত নয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ থেকে কেউ টাকা পাচার করেছে কিনা সে ব্যাপারে তথ্য সংগ্রহের জন্যই আমরা চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। তো আমাদের সাথে হয়তো নেক্সট কোনো সম্মেলনে যদি তাদের দেখা হয়, সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করলে অনেকটা কাজ হয়, সেটা আমরা চেষ্টা করব। গচ্ছিত অর্থের উৎস জানতে গড়িমসি না করে দ্রুত সরকারি পর্যায়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে অর্থ পাচারকারীরা আরও উৎসাহ পাবে বলে আশঙ্কা তাদের। বলছি যে মাদক ব্যবসা আছে, প্রস্টিটিউশন থেকে আসে, বিভিন্ন আরও অবৈধ কারাপশনের ইস্যুতে আছে, তখন লোকজন ভাবে যে টাকাটা যদি করিয়ে আসে না। অতএব এটা কিন্তু অন্যদিকে কিন্তু ওই আপনার বেআইনিভাবে বা অপরাধজনিত বিষয়ের সংগীত থেকে এই টাকাটা আর্ন করতে পারে, এটা কিন্তু মোটেও একটা অর্থনীতির জন্য মোটেও শুভ না। অতএব আমাদের কিন্তু এই ব্যাপারটাই আমি যেটা দিতে বলি, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তিনি বলেন, বিদেশে অর্থ পাচার রোধ করা না গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। উম্মনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম আমরা প্রতিবেদনটি। জনাব নিজাম চৌধুরী এবং জনাব কয়েস শামী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো। জনাব চৌধুরী, আপনাকে জানতে চাই, সুইস ব্যাংক থেকে কখনো তথ্য পাওয়া যায় না বলেই আমরা জানি, এটা এক ধরনের পারসেপশন ছিল, এরকমই ছিল। এখন কি অবস্থা, কিছু উন্নতি হয়েছে? হ্যাঁ, এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বিগত কয়েক বছর যাবৎ। বিশেষ করে আমেরিকার চাপে সারা পৃথিবীর লোকজন কিন্তু সুইস ব্যাংকে টাকা জমা রাখে। এটা শুধু বাংলাদেশ নতুন নয়। যেমন যে কোনো ব্যাংক আমরা যখন মার্কেটিং করি, আমরা বাংলাদেশের সব জায়গায় মার্কেটিং করার চেষ্টা করি। সুইস ব্যাংক একটা ইন্টারন্যাশনাল ব্যাংক হিসাবে তাদের এজেন্ট কিন্তু পৃথিবীর সব দেশেই আছে, আচ্ছা, টু কালেক্ট দ্য ডিপোজিট। এখন এখানে একটা ব্যাপার, আমরা আজকে নড়ে চড়ে বসেছি কি জন্য? আমরা শুনলাম যে 3000 কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়েছে, অথবা বাংলাদেশিদের সুইস ব্যাংকে গত বছরের তুলনায় 62% ডিপোজিট বেড়েছে। আমি আরেকটা অনুষ্ঠানে এখানে বলেছিলাম, আমাদেরকে একটা জিনিস খুব গভীরভাবে বিবেচনায় নিতে হবে যে বাংলাদেশিরা কিন্তু শুধু বাংলাদেশে বসে নেই, এখন সারা পৃথিবীতে 1 কোটি প্রবাসী বাঙালি বসবাস করে এবং এদের মধ্যে অনেকেই কিন্তু অনেক বড় মাপের ব্যবসা বাণিজ্য করে, যাদের ইয়ারলি টার্নওভার মোর দেন $200 million। আর আমরা উই আর টকিং অ্যাবাউট অল টুগেদার দ্য অ্যামাউন্ট অফ মানি উই আর টকিং অ্যাবাউট হুইচ ইজ $229 million। এটা কিন্তু একটা ব্যক্তির পক্ষেই কিন্তু ডিপোজিট করা সম্ভব। আমি কথাটা বোঝাতে পারছি কিনা জানি না আপনাকে। আচ্ছা, এখন বাংলাদেশি অ্যাকাউন্ট, এটা কি বাংলাদেশের লোকদের অ্যাকাউন্ট নাকি একজন প্রবাসী বাঙালির অ্যাকাউন্ট, এটা আমরা এখনো নিশ্চিত নই। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে সুইস ব্যাংকে এখন ইনফরমেশন দিতে বাধ্য কিনা, আমেরিকার চাপে তারা আগের তুলনায় অনেক বেশি ইনফরমেশন রিলিজ করতেছেন এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট অলরেডি, যেটা আপনারা প্রতিবেদনে দেখলেন, একটা এমওইউ স্বাক্ষর করার চেষ্টা চলছে এবং আমি বিশ্বাস করি এমওইউটা স্বাক্ষর হবে, আমরা আসল অবস্থা সুইস ব্যাংক থেকে জানতে পারবো। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করি, সুইজারল্যান্ডের মূল ব্যবসাটা হচ্ছে ব্যাংকিং ব্যবসা। 2013 সাল পর্যন্ত সেখানে 300 শিডিউল ব্যাংক ছিল। এর মধ্যে পৃথিবীর 2টা সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস এবং ন্যাশনাল ক্রেডিট সুইস, এই 2টা হচ্ছে ওয়ার্ল্ডের
বড় বড় ব্যাংক, এর মধ্যে তাদের ব্যাংক ব্যবসাও কিন্তু পৃথিবীর অন্য অন্য জায়গার তুলনায় একটু ডাউন টার্নে আছে। সেই জন্য এখন বর্তমানে সেখানে 283টি শিডিউল ব্যাংক আছে, এবং এটা আমি আরো দিন বলেছিলাম আপনাদের এই অনুষ্ঠানে, 93 ফরেন ওন ব্যাংক আছে। এখন তারা কিন্তু বিদেশি টাকার থেকে একটু বেরিয়ে এসে লোকাল ডিপোজিটের দিকে তারা মনোযোগ দিচ্ছে, যেটা গত 30 বছর 40 বছর যাবত তাদের মূল টার্গেট ছিল বাইরের ডিপোজিটটাকে অ্যাট্রাকশন করা। সেখান থেকেও তারা কিছুটা বেরিয়ে আসছে। এটা বিভিন্ন কারণ হচ্ছে, আজকে সারা বিশ্বে কনসার্ন সন্ত্রাসবাদের মানি কোত্থেকে আসে, টেরোরিজম যারা করতেছে সারা ওয়ার্ল্ড ব্যাপী, তাদের মানি কানেকশনটা কোথায়। এই জন্য সুইস ব্যাংকও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর মতো অনেকটা সচেতনতার দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। যেটা কয়েকটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশে যদি আমরা দুটো বিষয় থাকতে পারে, একটা যেটি জনাব চৌধুরী বলছিলেন যে বিদেশি যারা বাংলাদেশে প্রবাসী বাংলাদেশি তাদেরও থাকতে পারে, অর্থ থাকতে পারে, অথবা বাংলাদেশি যারা দেশে থাকেন তাদের হতে পারে। কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশ থেকে টাকা বাইরে পাঠানো, বাংলাদেশের ফরেন কারেন্সি পাঠানো অনেক কঠিন, অলমোস্ট নট পসিবল। আসলে সেক্ষেত্রে আসলে টাকা তাহলে কীভাবে যাচ্ছে? এটা একেবারেই মানি লন্ডারিং হচ্ছে নাকি অগোচরে চলে যাচ্ছে টাকাটা? আমি আমাদের চেয়ারম্যান সাহেব এনআরবির সাথে ওনার সাথে এগ্রি করি, সুইস ব্যাংকের পলিসি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আমি একটা গল্প দিয়ে শুরু করি যে এর আগে সুইস ব্যাংকের অবস্থান কি ছিল। এটার থেকে তারা কিন্তু এখন বেরিয়ে আসছে। এর আগে ছিল একটা গল্প ছিল যে একটা থার্ড ওয়ার্ল্ডে কু হয়েছে, তো নতুন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং তার ফাইন্যান্স অ্যাডভাইজার সহ সুইস ব্যাংকে গেছেন একটা ব্রিফকেস এবং একটা রিভলভার নিয়ে গিয়ে দেখা করেছেন। পর্যায়ক্রমে তারা চিফ এক্সিকিউটিভের সাথে দেখা করে বলেছেন যে আগের ফাইন্যান্স মিনিস্টারের এবং আগের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাকাউন্ট আমাদেরকে দেন। আচ্ছা, তো শেষ পর্যন্ত এটা যখন কোনো অবস্থাতে উদ্ধার করতে পারেননি, তখন ওই চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তার রিভলভার দিয়ে চিফ এক্সিকিউটিভ সুইস ব্যাংকের মাথায় লাগিয়ে বললো যে এইবার বলো। সে বললো আমি তাও পারবো না। বলে তাহলে আমার ব্রিফকেসে আছে $500 মিলিয়ন, ওইটা জমা রাখে। এটাই ছিল সুইস ব্যাংক সম্বন্ধে এক সময় আমাদের ধারণা, কিন্তু এটা থেকে ডেভিয়েট হয়েছে। আমি একটা জিনিস বলবো যে এই যে একটা নিউজ এসছে যে বাংলাদেশের এত টাকা পাচার হয়ে গেছে, এগুলাতে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকা উচিত। এটা কিন্তু সুইস ব্যাংকের প্রকাশিত তথ্য। হ্যাঁ, কিন্তু এই যে টাকাটা যেটা চেয়ারম্যান সাহেব বললেন, কারণ আমাদের তো 159টা দেশে বাঙালিরা থাকেন, তাদের টাকা হতে পারে। তো এইটা দিয়ে এইটাতে আমাদের এইটা হয়, একটা জিনিস হয়েছে যে সুইস ব্যাংক থেকে আমরা সম্ভব হলে ইনফরমেশনটা কালেক্ট করতে পারবো। এতে গিয়ে যারা এখান থেকে যে অবৈধভাবে যে টাকা অর্জন করে পাঠান, তারা ডিসকারেজ ফিল করবেন, এটা একটা গুড সাইন। কিন্তু আমি মনে করি এইসব নিউজের ব্যাপারে আমাদের কিন্তু, কারণ এইগুলোতে একটা নেগেটিভ ইম্প্যাক্টও হয় যে একজনের যে টাকাটা, যে বাংলাদেশ থেকে টাকাটা কিভাবে যাবে বলে, হয় গার্মেন্টসের ইয়েতে যাবে, আপনার ওই যে ওভার ইনভয়েসিং, এলসি ইত্যাদিতে, হ্যাঁ, এছাড়া আর কিকব্যাকসের টাকাটা ছাড়া বাংলাদেশ থেকে টাকা কিন্তু যাওয়া, আমি তো মনে করি এটা ইজ ইম্পসিবল বলবো না, ইজ নেক্সট টু ইয়ে। কারণ দেশ থেকে কিভাবে যাবে টাকা আপনার বলে। আমার যুক্তি হচ্ছে আসলে এই খবর যখন সুইস ব্যাংকে তাদের বার্ষিক প্রতিবেদন দিচ্ছে, সেই সংবাদ ছাপানো বা প্রকাশ করা তো আসলে এক ধরনের উপকার হচ্ছে, কারণ কোনো কিছু গোপন রাখার মধ্যে এখন তো সেই সুবিধাটা নাই। কারণ যে অসুবিধার কথা বলছি, যে আমরা বলছি যে কিছু লোক নিশ্চয়ই সতর্ক হবে এবং সতর্ক করা উচিত। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ইট ইজ 100% কারেক্ট। কিন্তু ওই যে আমি বললাম যে পাচার করাটা, যে পাচার করা আমাদের দেশের যারা অবৈধভাবে করেন, কত ডলার কিনতে পারেন, আচ্ছা আমি আমাদের কত ডলার নিয়ে যেতে পারেন, দুইটা দিক আছে। এই দেশ থেকে আমাদের দেশে ইমিগ্রেশন আছে, ওই দেশের ওই ইমিগ্রেশন আছে। সুতরাং টাকাটা আসতে পারে ওভার ইনভয়েসিং এ টাকা, আর আসতে পারে ওই যে কিকব্যাক, যে আমি একটা ডিল করলাম আর ওই টাকাটা আমার কমিশনটা চলে গেল সুইস ব্যাংকে, এইভাবে। কিন্তু কেন সব দেশের মানুষ কেন সুইস ব্যাংকে টাকা রাখতে উৎসাহ বোধ করে? না, এখানে ওই যে গল্প বললাম, এই কারণে আপনার তারা 100% ইয়ে, আপনার কোনো অবস্থাতে লিক আউট হইতো না তাদের। কিন্তু এখন যেটা যিনি বললেন আমেরিকান চাপ আছে,
এবং দেশে পৃথিবীব্যাপী যে আপনার ড্রাগ যেটা হচ্ছে, আর্মস এমিনেশন হচ্ছে, যে মিলিটেন্সি হচ্ছে। আবার আমি আরেকটা জিনিসের খুব বিরোধিতা করি, যে আমি একটা বিদেশি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ইসলামিক মিলিটেন্ট বলে কোনো কিছু নাই, মিলিটেন্ট ইজ মিলিটেন্ট। আপনার বেলফাস্টে যেটা হলো যে খ্রিস্টানরা করলো, আমরা কখনো বলেছি যে খ্রিস্টান মিলিটেন্ট, মিলিটেন্ট ইজ এ মিলিটেন্ট। সুতরাং ওইগুলো কনসেপ্ট থেকেও আমেরিকান প্রেশার থাকবে এবং যে ড্রাগ লর্ডস যারা আছে তাদের, এবং আর্মস এমিনেশনেও প্রচুর এখন আসতেছে আপনার। এইসব থেকে যদি বিশ্বকে শান্তিতে আনতে চান, তাহলে আমি মনে করি সুইচ ব্যাংক থেকে এইসব ইনফরমেশন কালেক্ট করা অত্যন্ত অপরিহার্য। এবং এইটাতে কিন্তু ইয়েটাও হবে আপনার, এই যে বিভিন্ন দেশে যে অবৈধভাবে যেসব টাকা অর্জন করা হয় সেসব জিনিসও বন্ধ হয়ে যাবে। জনাব সামি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটু বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটু বিরতি যাবার, ফিরছে শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি সুইস ব্যাংকের অর্থ ফিরিয়ে আনা নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস স্বামী। জনাব স্বামী এবং জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব চৌধুরী, আমরা কথা বলছিলাম বাংলাদেশি টাকার কথা বা বিদেশি যে অর্থ তারা সুইস ব্যাংকে রাখেন। এখানে একটা জিনিস কি এরকম হয় যে বাংলাদেশ থেকে অনেকেই যে অর্থ, বা যদি আমি ধরে নেই এই প্রেমিসিসটাকে, আমি যদি অনুমানটাকে ধরে নেই, তাহলে বাইরে রাখছেন কারণ কি? আমাদের এখানে কি ইনভেস্টমেন্টের যত সুযোগ নেই? একটা হতে পারে। আমরা জানি আমাদের বাংলাদেশ ব্যাংকগুলোতে এই মুহূর্তে প্রায় 1,00,000 কোটি টাকা বেশি অলসভাবে পড়ে আছে। আমাদের এখানে কি ইনভেস্টমেন্ট অবস্থা নাই তাহলে? না, এখান থেকে যদি কেউ টাকা নিয়ে সুইস ব্যাংকে রাখে, সেটা তো তদন্তাধীন বিষয়ে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে ইনফরমেশনটা নেওয়ার জন্য, এবং সেটা যদি MOU সাইন হওয়ার পরে আমরা সবাই জানতে পারবো। আমাদের জনগণ জানতে চায় আমাদের দেশের টাকাকে কেউ পাচার করে নিয়ে যাচ্ছে কিনা। কোনো ব্যবসায়ী কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে, অথবা কোনো ব্যক্তি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু সুইস ব্যাংকে টাকা রাখছে না। রাখছেন টাকাটা নরমালি কিন্তু আমাদের দেশ থেকে ফরেন কারেন্সি আপনি পাঠাতে পারবেন না $10,000 বেশি। তাহলে এটা যাচ্ছে কিভাবে? উনি যে বললেন, হয়তো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অথবা মানি লন্ডারিং এর মাধ্যমে, যেটা অত্যন্ত গর্হিত অপরাধ। সেটার জন্য সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে আছে, সেটা বেরিয়ে আসবে। আমরা আশা করি এটা অচিরেই বেরিয়ে আসবে। কিন্তু আমাদের দেশে যে 1,00,000 কোটি টাকা অলস পড়ে আছে শব্দটা আপনি বললেন, আমি এটাকে খুব বেশি বড় টাকা মনে করি না অ্যাজ এ ব্যাংকিং সেক্টরের জন্য। কারণ আমরা যে বর্তমান সরকার যে কতগুলা ইনফ্রাস্ট্রাকচারাল যে কতগুলা খাত হাতে নিয়েছে, যেমন 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এর মধ্যে অলরেডি 11,000 আছে, আমাদের আরো 13,000 উৎপাদন করতে হবে। আমাদের রোডস এন্ড হাইওয়েজ, কালভার্টস, ব্রিজেস, সুপার হাইওয়েজ সবগুলো আমাদের করতে হবে, মেট্রো রেল করতে হবে। এগুলোর জন্য যে পরিমাণ টাকার আমাদের প্রয়োজন, তার থেকে অনেক কম টাকা আমাদের আছে। এবং যদি বাংলাদেশে আবার দেখবেন বর্তমানে আরেকটা ফাইন্যান্সিং খুব জনপ্রিয় হয়ে উঠছে, সেটা হচ্ছে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। ফর ইনস্ট্যান্স, আমরা সিঙ্গেল এক্সপোজার বলতে একটা কথা আছে। কোনো ব্যাংক কিন্তু একটা ব্যবসায়ীকে বা কোনো ব্যক্তি বিশেষকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি টাকা দিতে পারেন না, লোন দিতে পারেন না। সেই ব্যাপারে যদি ধরেন আমি একটা ইনভেস্টমেন্টে যাব, আমার সেখানে 200 মিলিয়নের প্রয়োজন, কিন্তু লোকাল ব্যাংক এনি সিঙ্গেল এন্টিটি কিন্তু সেই ইনভেস্টমেন্টটা করতে পারে না। তখন তারা কি করে, একটা লিড ব্যাংক, যেমন এনআরবি গ্লোবাল ব্যাংক হতে পারে একটা লিড ব্যাংক, এরকম আরো 4-5টা ব্যাংকের সাথে একসাথে মিলিয়ে এই $200 মিলিয়ন আমরা একজন বড়োয়ারকে লোন দিতে পারি, তাতে করে সে তার ইনভেস্টমেন্ট, তার ইন্ডাস্ট্রিটাকে সে গড়ে তুলতে পারবে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, অলস টাকা বলতে কোনো টাকা নেই, এটা কিন্তু ডেইলি কিন্তু মানি মার্কেটে খাটছে টাকাটা। আপনার যদি ব্যাংকে যদি এক্সেস টাকা থাকে, সেই টাকাটা কিন্তু আপনি মানি মার্কেটে খাটাচ্ছেন, হয়তো একটা অ্যাজ এ লো ইন্টারেস্ট এভরিডে বেসিস
কোনো টাকা কিন্তু সারা পৃথিবীতে কোনোদিন অলস পড়ে থাকে না। জনাব চৌধুরী, আপনার কাছে কিছু কোশ্চেন আসছেন। আশফাক উনি আপনাকে জানতে চাচ্ছেন, বলছেন যে the growth of money for Bangladeshis are increasing in Swiss bank. Don't you think it proves that it's increasing? এটা আসলে আর দিন দিন আসলে বাড়ছে কিনা আসলে, এবং এখন যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় ব্যাংকগুলোর কি রকম রোল থাকা উচিত এটার ক্ষেত্রে আসলে? না, অ্যাবসলিউটলি আমাদের সবচেয়ে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট। তারা খুব কঠোর হস্তে প্রাইভেট এবং সরকারি ব্যাংকগুলোকে অ্যান্টি মানি লন্ডারিং ট্রেনিং ছাড়া এখন কোনো ব্যাংক চলতে পারে না। সেখানে খুব কঠোরভাবে সেটাকে দেখা হচ্ছে। সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। জঙ্গিবাদের অর্থায়নের বিষয়ে ব্যাংকগুলোর কাছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে কড়া চিঠি গিয়েছে। এই জন্য আমরা কিন্তু সবাই অ্যালার্ট, কিন্তু এটা আমার মনে হয় না বাড়বে। আর যেটা আমি বারবারে বলার চেষ্টা করতেছিলাম যে এই ৩,০০০ কোটি টাকার সন্ধান এটা কোত্থেকে গেল, এটা কি বাংলাদেশ থেকে বাংলাদেশে অ্যাকাউন্ট করলো, যেটা আমি আগেবারও বলেছি এখনো বলছি, নাকি একজন বিদেশি বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি করলো, সেগুলো আমাদের দেখার বিষয় আছে। আর যেই জিনিসটা আমাদের সবাই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটু লোন টোন কম গেলে সবাই হাই হাই শুরু করে, আবার টাকা না থাকলেও হাই হাই ভাই ভাই কোনো ব্যাংকে কোনো টাকা নেই, আমরা কিভাবে ইন্ডাস্ট্রি। ধন্যবাদ। একই ধরনের প্রশ্ন করেছেন আমাদের আরো কিছু দর্শক, ব্র্যাক ব্যাংক থেকে মোশাররফ জনাব এবং নুরুল আমিন, একই ব্যাংকিং, মানি লন্ডারিং এবং সুইস ব্যাংক টাকার একই প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো আসলে আপনি দিয়েছেন। আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি সামি আপনার কাছে, যে ইদানিং আমরা প্রায় দেখছি যে আমাদের দেশে অনেক ইনভেস্টর যারা এন্টারপ্রেনার আছেন তারা লোন নিচ্ছেন বাংলাদেশের বাইরের ব্যাংকগুলো থেকে লোন নিচ্ছেন, এবং তাদের যুক্তি হচ্ছে সেই লোনের কস্ট তাদের অনেক কম, সুদ হিসেবে ইন্টারেস্ট হিসেবে বলা হচ্ছে 4% প্লাস লাইবর রেট, সব কিছু মিলে হয়তো 8%-এর মতো হয়ে যায়, যেখানে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল লোন এখনও 15 থেকে 16%। এইটা কি বাংলাদেশে যারা ব্যাংকিং, আপনারা যারা ব্যাংকার আছেন তাদের জন্য কি চ্যালেঞ্জ কিনা এটা? আমি আপনার এই যে উদ্বিগ্নতার সাথে একমত, এবং আমাদের যে রেট ইজ অ্যাবনর্মালি হাই। রাইট। আমি চৌধুরী সাহেবের সাথে একমত যে অলস টাকা আছে বলেই মানে যে খুব বেশি আমরা চিন্তিত হওয়ার কারণ নাই, কিন্তু তারপরেও আমাদের একটু চিন্তা করতে হবে, কারণ এই টাকাটা যদি প্রোডাক্টিভ খাতে না যায় তাহলে দেশের ইকোনমিক যেটা ডেভেলপমেন্ট থাকা মানে ব্যাংকের জন্য এক ধরনের লায়াবিলিটি। কিন্তু আমি বারবার একটা কথা এই আপনাদের এই ফোরামে বলেছি একবার, এবং বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, যে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এখন যেটা করছেন যে ইন্টারেস্টের উপর ক্যাপিং করেছেন, আমি এইটার কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের এক ধরনের পরামর্শ, কিন্তু বেশি থাকতে পারে। এইখানেই আমার প্রশ্ন যে স্প্রেডের ব্যাপারে, যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এখানে যদি সেন্ট্রাল ব্যাংক যে স্প্রেডের ব্যাপারে একটু বলে, তাইলে দেখেন স্প্রেড করলে আজকে কিন্তু ডিপোজিটারও নতুনগুলা যে ব্যাংকগুলা এসছে, নতুন ব্যাংকগুলা যদি স্প্রেডে দেন তাহলে ওনারা কিন্তু অনেক লোককে কিন্তু কম রেট অফ ইন্টারেস্টে ইনভেস্টমেন্টে সাহায্য করতে পারে। এখন আমাদের দেশে পুরনো ব্যাংকও আছে যারা এই লোড নিতে পারবে না, তো এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী উনি আমার থেকে যেহেতু বিদেশেও আছেন এবং আরো কিছু বলতে পারবেন, যে মেগা মার্জিং হয়, কিন্তু আপনি দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে আসেন, নতুন ব্যাংকে মেগা মার্জিং এ যান, তাহলে কিন্তু দেশের ইকোনমির উপর এফেক্ট হবে। না, ওনার প্রশ্নটা যেটা আমি বলি সেটা হচ্ছে, আপনি আমাদের লোকজন ব্যাংক থেকে লোন না নিয়ে বিদেশি, এটা কিন্তু খারাপ কিছু না। না, আপনার লাইবর প্লাস 1 ইন্টারেস্টে যদি আপনি লোন নেন, আপনি 6% লোন পাচ্ছেন। আমি যদি এটা ইন্ডাস্ট্রি করতে গিয়ে যদি আমি 14 থেকে 16% ইন্টারেস্ট দিয়ে আমি ইন্ডাস্ট্রিটা করি, তাহলে কিন্তু আমি আন্তর্জাতিক বাজারে কম্পিট করতে পারবো না। এবং আমাদের দেশটা যেভাবে ডেভেলপমেন্টের যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের যে মিশন এবং ভিশন মাননীয় প্রধানমন্ত্রীর 2021 সালের মধ্যে এই দেশটাকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করা হবে, 41 সালের মধ্যে একটা উন্নত দেশে পরিণত করা হবে। সেই জন্য আমাদের শুধু লোকাল টাকায় চলবে না, কিন্তু আমাদের দেশকে বাইরের ব্যাংকগুলো, বাইরের ইনভেস্টররা যে টাকা দিচ্ছে, এটা কিন্তু গুড সাইন। এটা ভেরি গুড সাইন, কারণ দে আর ট্রাস্টিং অন আস। এখানে কি কোনো রিস্ক আছে? আমি যদি বলি এক্সচেঞ্জের যদি বড় ধরনের ওঠানামা হয়, তখন কি এখানে কোনো রিস্ক নাই। রিস্ক নেই এই জন্যই, কারণ আমেরিকাতে আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখেন, আপনি 2% ইন্টারেস্ট পান না। এখানে কিন্তু অনেক কমার পরেও এখনো কিন্তু আমরা নতুন ব্যাংকগুলো 10, 11, 12% ইন্টারেস্টে আমরা কিন্তু ডিপোজিট নিচ্ছি, কারণ আমরা তো নতুন ব্যাংক। ঠিক তেমনি ভাবে যদি আমরা স্প্রেডটা যেটা বললাম 5%-এর মাঝামাঝি না রেখে আমরা লোন দিই,
তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আমাদের যেটা আপনার- লাভ পরের কথা, আমরা যদি চলতেও পারবো না। আপনি বলছেন যে কোনো- ইন্টারেস্ট এ একটা অসুবিধা হচ্ছে, আমি বারবার আরেকটা জিনিস আপনাদের থ্রুতে আমি নজরে আনতে জি, চাচ্ছি, এতে কিন্তু আমাদের বিদেশি ব্যাংকগুলো কিন্তু বেনিফিটেড হয়ে যাচ্ছে, আমাদের লোকাল ব্যাংক বেনিফিটেড হচ্ছেন না। সুতরাং কারণ বিদেশি অনেক ব্যাংকে স্প্রেড বলছেন 5%, কিন্তু হিডেন কস্ট ইজ দেয়ার। আমি 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 আমার ধারণা এটা 5-এর অনেক উপরে। এখানে যদি স্প্রেডে আসে, যেহেতু ডেভেলপিং কান্ট্রি উই আর, আমরা অন্যের কাছে সাথে এক্সাম্পল হলে হবে না, তাহলে কিন্তু দেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা অনেকটা হবে। এখন 16% দিয়ে কোন ইন্ডাস্ট্রি ভাইবেল হবে? না, সম্ভব নয়। সম্ভবপর না। সুতরাং স্প্রেডে আসেন, এবং আমি মনে করি স্প্রেডে দিলে কেন পরে- তাহলে আমাদের ইন্টারেস্ট রেট কমছে না? আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু কমছে না বলবেন না। আমরা যেখানে আজ থেকে 3 মাস আগেও 16-17% ছিল, পুরনো ব্যাংকগুলো এখনো বিভিন্ন ব্যাংকে, ইভেন আমি কালকে শুনলাম 12-13%ও দিচ্ছে, আচ্ছা। ডিপেন্ডিং অন দি আপনার প্রজেক্ট, depending কোন on the ধরনের project. প্রজেক্ট। লং টার্ম যদি হয়, আপনি শর্ট টার্মের টাকা নিলে কতগুলো ব্যাপার আছে। আমি আপনাকে 1 বছরের জন্য টাকা দিলাম, সেখানে আপনাকে কিন্তু আমি খুব ভালো রেট দিতে পারবো না। আপনি যদি আমার ইনভেস্টমেন্টটা 7 বছর রাখেন, 5 তাহলে বছর সেটা রাখেন, সম্ভব। আমি সেখান থেকে একটা ইনকাম পাওয়ার ব্যবস্থা আছে। আপনাকে যদি আমি স্প্রেডটা, ইন্টারেস্টটা কমিয়েও দিই, সেখানে আমাদের জন্য অ্যাজ এ ব্যাংক আমাদের জন্য খারাপ কিছু না। জনাব চৌধুরী, আমাদের শেষ করতে হচ্ছে, ধন্যবাদ। জনাব সামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বদিন আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদেরকেও ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমাদের আবার কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।